আজ বিশ্ব ভালোবাসা দিবস। আপনাদের সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের বিষয়, তার চিকিৎসা এবং কি করণীয়, অর্থাৎ কি করলে আপনি আসলে সুস্থ থাকতে পারবেন এবং আপনার লাইফস্টাইল পরিবর্তন করলে কতটুকু বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি কমানো সম্ভব, সে সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভালোবাসার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আজ যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস, তাই আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করার চেষ্টা করব। আর এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার ফাহমিদা ফেরদৌস 1978 সালের নভেম্বর মাসে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জেডএইচ শিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আয়োজক বৃন্দকে। আজকে বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার সায়েন্টিফিক ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই যে আসলে ভালোবাসার সংজ্ঞাটা আসলে কি? ভালোবাসার 4টি বর্ণ দিয়ে তৈরি একটি ইতিবাচক আবেগপূর্ণ একটি শব্দ, যার উচ্চারণ আমরা হয়তো স্পিচ দিয়ে করছি, যার অবস্থান আমাদের মনে এবং যার নিয়ন্ত্রণ হয় নিউরোট্রান্সমিটার এবং কিছু হরমোন দিয়ে। এই ভালোবাসার সংজ্ঞাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবেই কিন্তু সংজ্ঞায়িত করা হয়েছে। আমরা যদি আদি লগ্নে যাই, আমাদের প্রফেট ইউসুফ আলাইসাল্লাম এবং বিবি জুলেখা, তাদের ভালোবাসার কথা আমরা জানি দেবদাস পার্বতীর ভালোবাসার কথা, আমরা জানি ভালোবাসা রাধা কৃষ্ণের ভালোবাসা। কিন্তু আসলে ভালোবাসাটা কি? ভালোবাসার এই সংজ্ঞাটা সংজ্ঞায়িত করেছেন প্লেটো সর্বপ্রথম। এর আগেও হয়তো অনেকভাবে করেছেন, কিন্তু বিজ্ঞানসম্মতভাবে, কারণ পশ্চিমা বিশ্বের ভিত স্থাপনকারী হচ্ছেন প্লেটো। আমরা কিন্তু প্লেটোনিক লাভ বলে একটা কথা শুনে থাকি, কিন্তু আসলে প্লেটোনিক লাভটা কি? তখন থেকে এই সংজ্ঞায়িত বা বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করার একটা প্রয়াস আসে। তখন উনি ব্যাখ্যা দিয়েছেন যে ভালোবাসার কয়েকটা স্তর আছে, কয়েকটা বিষয় আছে, এগুলো যদি সম্পৃক্ততা থাকে তাহলে ভালোবাসা হবে। তবে প্লেটোনিক লাভে বেশিরভাগ ক্ষেত্রেই নিষ্কাম ভালোবাসার কথা বলা হয়েছে। আচ্ছা। এবং এই ভালোবাসার সম্পর্কটা অবশ্যই হতে হবে মানসিক এবং আধ্যাত্মিক ভালোবাসা। এখন আমরা যদি বলি, তাহলে ভালোবাসা একটা ইতিবাচক আবেগময় একটা বিষয়, যেটার অবস্থান আসলে আমাদের মনে। শুরু থেকেই বলা হয়েছে অবস্থান আমাদের আধ্যাত্মিক, মানে কি আত্মা, সাইকেট্রি মানে সোল, সোল মানে হলো আত্মা, আমাদের মনে বসবাস। কিন্তু তার বহিঃপ্রকাশ হবে আমাদের আচরণ দিয়ে এবং নিয়ন্ত্রণ হবে কিছু হরমোন এবং কিছু নিউরোট্রান্সমিটারের মাধ্যমে। ভালোবাসাকে প্লেটো থেকেই এটাকে প্লেটোর পরবর্তীতে কয়েকটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ইরোস, গ্রিক ভাষায় এটাকে বলে ইরোস, মানে এটা একটা রোমান্টিক ভালোবাসা, একটা ছেলে আর মেয়ের মধ্যে এটা রোমান্টিক ভালোবাসা, যেখানে ভালোবাসাটার মধ্যে আমরা বলি কাম বা শারীরিক এবং মানসিক সম্পৃক্ততা থাকবে। আরেকটা হচ্ছে স্টোরস, এগুলো গ্রিক ভাষায়। স্টোরস হলো আপনার এই সম্পর্কটা হতে পারে আমার বাবা মার সাথে ভালোবাসা, আমার ছেলে মেয়ের সাথে ভালোবাসা, আমার কাজ কর্মক্ষেত্রে ভালোবাসা, যে কোনো একটা ভালোবাসা স্টোরস। বিশেষ করে পিতামাতা সন্তানদের ভালোবাসাটাকে বলা হয় স্টোরস। তারপর আরেকটা ভালোবাসার কথা বলা হয়েছে, সেটা হলো আগাপি, মানে সার্বজনীন, সৃষ্টিকর্তার সাথে ভালোবাসা, আধ্যাত্মিক এই জিনিসটা। এখন আমরা ভালোবাসা বলতেই বুঝি যে শুধু মনে হয় স্বামী স্ত্রী বা রোমান্টিক ভালোবাসা, কিন্তু আসলে তা না। ভালোবাসা হলো সার্বজনীন, সর্বত্র। বিশেষ করে বিজ্ঞানসম্মতভাবে যদি বলতে চান, তাহলে পারিবারিক, সামাজিক
সর্বত্রই আপনার ভালোবাসার একটা ব্যাপ্তি থাকতে হবে, বা একটা ভালোবাসা মানে একটা সম্পর্ক থাকতে হবে, একটা আবেগীয় সম্পর্ক, ইতিবাচক আবেগীয় সম্পর্ক থাকতে পারে। এটা শুরু হবে ঘর থেকে, বাবা মার সাথে সন্তানের, স্বামী স্ত্রীর। দেন আপনি যখন সামাজিকভাবে যাবেন তখন আপনি কর্মক্ষেত্রে, বলা হয়েছে, এবং স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, আমরা যে প্রার্থনা করি আধ্যাত্মিক অর্থে স্রষ্টার সাথে। অতএব ভালোবাসা খুব ছোট একটা বিষয় না, সর্বত্র ক্ষেত্রেই আমাদের এই ভালোবাসার একটা ব্যাপ্তি বা বিকাশ থাকতে হবে। ভালোবাসাটার কয়েকটা স্টেজে, একটা হলো কাম বর্জিত, আর একটা হলো কাম সম্পৃক্ত। স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা থাকে, যেটা পরবর্তীতে হেলেন ফিশার বলেছেন যে ভালোবাসার মধ্যে 3টা কম্পোনেন্ট থাকতে হবে। একটা হলো আমার ভালোবাসার একটা ইচ্ছা থাকতে হবে, ডিজায়ার। তারপর হচ্ছে তাকে দেখে, ডিজায়ার তো আমার হলো, কিন্তু আমি যদি তাকে দেখে কোনো আকর্ষণ ফিল না করি তাহলে আমি পরবর্তী স্টেপে যেতে পারবো না। এটা হলো একটা স্টেপ। আমার ইচ্ছা আমার সন্তানকে আমি খাওয়াবো, আমার ইচ্ছা আমি আমার হাজবেন্ডের সাথে সময় ব্যয় করব, আমার ইচ্ছা আমি আমার বন্ধুকে সময় দেব, বা আমি আমার কর্মক্ষেত্রে, এই ইচ্ছাটা আগে থাকতে হবে। 3টে স্তরে, ইচ্ছা, তারপর হলো আকর্ষণ, তারপর হচ্ছে সম্পৃক্ততা। এখন সম্পৃক্ততা এক এক জায়গায় এক এক রকম। একটা আমি বলেছি কাম বর্জিত, আরেকটা বলেছি কাম অন্তর্ভুক্ত। এখন কাম অন্তর্ভুক্ত যেটা, সেখানে হলো জৈবিক একটা সম্পর্ক বলা হয়। এখন এই সম্পর্কগুলোর সাথে কিছু নিউরোট্রান্সমিটার এবং কিছু হরমোনের যোগাযোগ আছে। যেমন ডিজায়ার, ইচ্ছাটা তৈরি করবেই হলো টেস্টোস্টেরন হরমোন। আপনি জানেন এটা ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে টেস্টোস্টেরন থাকবে, এবং এই টেস্টোস্টেরন আপনার ইচ্ছাটাকে তৈরি করবে। তারপর আকর্ষণটা তৈরি হবে। তার কোনটা আকর্ষণ হতে পারে? সে খুব ভালো গান গায়, হতে পারে সে খুব সুন্দর কথা বলে, হতে পারে সে খুব ভালো ফুটবল খেলে। একটা না একটা আকর্ষণ তার মধ্যে আমার থাকতে হবে। এই আকর্ষণটা তৈরি হয়ে আমাদের ভিজুয়াল, তাকে দেখে, হ্যাঁ, অথবা তার কথা শুনেছি, একটা আকর্ষণ আমার তৈরি হয়েছে, অথবা তার লেখা পড়েছি, আমার একটা আকর্ষণ তৈরি হয়েছে। এই আকর্ষণটার জন্য রেসপন্সিবল নিউরোট্রান্সমিটার, সেটা হচ্ছে সেরোটোনিন এবং ডোপামিন। সেরোটোনিন, ডোপামিনটা এটা আমাদের মস্তিষ্কে, মনের মধ্যে থাকে, এবং যার নিয়ন্ত্রণ নিউরোট্রান্সমিটার অফ হ্যাপিনেস। হরমোন হলো যে টেস্টোস্টেরন, আর এগুলো হলো নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারটা যখন মানে আপনাকে স্টিমুলেট করবে ভিজুয়ালি, অথবা আপনি শব্দ শুনে, অথবা তখন আপনার ভিতরে একটা আকর্ষণ অনুভূত হলে আপনি তার থার্ড স্টেপে যাবেন, যেটাকে আমরা বলি একটা সম্পর্ক স্থাপন। এখন এই সম্পর্ক স্থাপনটা নির্ভর করবে হলো ওই ছেলে, ওই মেয়ে, বাবা মা, ওই সন্তান, তাদের আচরণগত এবং ব্যক্তিত্বের বিকাশের উপরে। ম্যাম, ভালোবাসার সেখানে কি আমরা মায়া নামক শব্দটাকে জড়াতে পারি? যখন দেখবেন ডেলিভারি হয় একজন মায়ের, এটা আপনি জানেন, হরমোন অক্সিটোসিন রিলিজ হয়। তো অক্সিটোসিন যখন রিলিজ হয় তখন মায়ের সাথে ওই বাচ্চার একটা মানে ঐশ্বরিক একটা সম্পর্ক হয়, হ্যাঁ, এই মায়া তৈরি হয়। সবাই কিন্তু একটা বাচ্চাকে ছেড়ে চলে যেতে পারে, মা পারে না। ঠিক আবার যখন বলা হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, আমরা বলেছি ফিজিক্যাল অ্যান্ড শারীরিক এবং মানসিক সম্পৃক্ততা। শারীরিক এবং মানসিক সম্পৃক্ততা যত বেশি হবে তখন তাদের মধ্যে অক্সিটোসিন নামে এই হরমোনটা রিলিজ হবে। হরমোনটা যখন রিলিজ হবে তখন তাদের মধ্যে একটা মায়াময় এবং মানসিক সম্পৃক্ততা তৈরি হবে। এর আগে কখনো মায়াময় সম্পর্ক, দূর থেকে তো ডিজায়ার, ইচ্ছে, এগুলো নিউরোট্রান্সমিটার আপনাকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু এই যে সম্পর্কটাকে টিকিয়ে রাখছে, মায়া তৈরি করছে অক্সিটোসিন, যাকে আমরা বলি বন্ডিং, লাভ বন্ডিং ক্রিয়েট করে। বিশ্বব্যাপী যেভাবে ভালোবাসা দিবস পালিত করা হয় বাংলাদেশেও ঠিক একইভাবে কিন্তু আমরা সেলিব্রেট করে থাকি। সেই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে ভালোবাসা তো একদিনের বিষয় না, তারপরেও একটা দিন সেলিব্রেট করি। এখানে কিন্তু শুধু ওই যে আমাদের রোমান্টিক ভালোবাসাটাকেই বলেছি ইরোজ, কিন্তু আসলে ভালোবাসা তো আরো বিশাল ব্যাপ্তি আকারে, বিশাল সার্বজনীন আকারে। এই জন্য আমরা ওই দিনটাকে অবশ্যই সেলিব্রেট করি, কারণ সেই দিনে সেলিব্রেট করলে একটা দিনও স্পেশাল ডে হয়। এখন কিন্তু ভালোবাসা দিবস মানে একজন সন্তান তার মাকে ফুল গিফট করছে, তার বাবাকে করছে, একজন বন্ধু তার আরেকজন বন্ধুকে করছে, একজন কলিগ তার আরেকজন কলিগকে ভালোবাসার প্রকাশটা করছে। সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আমরা এই জিনিসটাকে খুব ইতিবাচক মনে করি। যদি এই ধরনের বহিঃপ্রকাশ না হয়, ইতিবাচক উদ্দীপনা না হয়, হ্যাঁ, আমরা যদি না দিই, তাহলে তো কোনো কাজ সামনে আগাবে না।
হ্যাঁ, এই জিনিসটাকে যে কোনো কাজ, যে কোনো ডে তার সেলিব্রেট করার উদ্দেশ্য হলো অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করা। এই যে আজকে আপনারা যেভাবে একটা অনুষ্ঠান তৈরি করলেন, আজকে অনেক দর্শক দেখছেন, তারা অবশ্যই জিনিসটাকে এখন যারা অনেক কিছু জানতেন না, তথ্য জানতেন না, সেই জিনিসটাকে আবার বোঝার চেষ্টা করবে। কারণ যুগ যুগ কিন্তু গবেষণাগুলোকে সবসময় রিভিউ করা হয়, একটা গবেষণা করে যাওয়ার পর আবার নতুন কিছু অ্যাড হয়, যুগের সাথে সাথে কিন্তু অনেক তথ্য, অনেক কিছু সংযুক্ত হয়, তখন কিন্তু সেই জিনিসটা আরও রিচ হয়। আমরা প্রত্যেকটা কাজ করি কিন্তু দিনের শেষে ভালো থাকার জন্য, শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য। ভালোবাসাটা প্রয়োজনই হলো শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য। আচ্ছা, কারণ এই যে আপনি বলছেন যে ভালোবাসাটা দরকার শারীরিকগত কারণে এবং মানসিকগত কারণে, সেই বিষয়টা আরেকটু বিস্তারিত আপনার কাছে জানবো। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্ট্রেস বা অ্যাংজাইটি বা হচ্ছে স্ট্রেসে নেই এরকম একটি মানুষ এখন খুঁজে পাওয়া খুবই কঠিন একটি বিষয়। আপনি চান আর না চান, আপনাকে কিন্তু স্ট্রেস ঝামেলা করছে। আপনার এই স্ট্রেসের কারণে বিভিন্ন ধরনের রোগের দিকে আপনি ধাবিত হচ্ছেন। স্ট্রেস নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের উপায় রয়েছে, যেমন আপনাকে একই সাথে একটি ভালো লাইফস্টাইল মেনটেন করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, তাহলে কিন্তু আপনি স্ট্রেস ফ্রি থাকবেন। তবে এই স্ট্রেস ফ্রি থাকার যে আপনার ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের একটি অন্যতম উপাদান হচ্ছে কিছু খাবার ইনটেক করা, যেগুলো আপনার স্ট্রেস লেভেলকে কমিয়ে আনবে। দই বা দুধের তৈরি খাবার আপনার স্ট্রেস লেভেলকে কমিয়ে আনতে কিন্তু সহায়তা করে, কারণ দুধে রয়েছে বা দুধ জাতীয় খাবার যেমন দই, চিজ, পনির, এগুলোতে রয়েছে টাইরোসিন নামক একটি অ্যামাইনো অ্যাসিড, যেটি আপনার স্ট্রেসের পরিমাণটাকে কমিয়ে আনতে সহায়তা করে। স্ট্রেস যদি আপনি স্ট্রেসফুল হন, তখন টাইরোসিন আপনার স্ট্রেস হরমোনটাকে বাধাগ্রস্ত করে এবং সেই স্ট্রেসটাকে কমিয়ে আনতে হেল্প করে। অক্সিডেটিভ স্ট্রেস বা এই যে স্ট্রেসের অণুগুলো ফ্রি রেডিক্যাল আকারে আমাদের শরীরে ঘোরাফেরা করছে, আপনি যদি দুধ বা দুধ জাতীয় খাবার খান, সেগুলো কিন্তু কমে আসে। সাথে সাথে স্ট্রেস ফ্রি আরও কিছু খাবার রয়েছে, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সংবলিত খাবারগুলো। সাধারণত সামুদ্রিক মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা পেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ মাছ হচ্ছে ইলিশ মাছ। আপনার খাদ্য তালিকায় ইলিশ মাছ যদি রাখতে পারেন, ওমেগা 3 আপনি পাবেন। সাথে সাথে অন্য যে খাবারগুলো রয়েছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি, যেমন ফ্ল্যাক্স সিড, এটা কিন্তু তিসি নামে বাংলায় পরিচিত, যেটি কিন্তু ওমেগা 3 কন্টেইন করে। সাথে সাথে চিয়া সিড, এটি কিন্তু আমরা অনেকেই পরিচিত এই নামটির সাথে, ওয়েট লসের জন্য আমরা খেয়ে থাকি সাধারণত, কিন্তু এটি কিন্তু ওমেগা 3 একটি আধার এবং আপনাকে কিন্তু স্ট্রেস কমাতে সাহায্য করে। সাথে সাথে আরও যে খাবারগুলো রয়েছে আপনার স্ট্রেস কমাতে সহায়তা করে, তার মধ্যে রয়েছে বাদাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমরা জানি বাদামে অ্যান্টিঅক্সিডেন্ট সহকারে রয়েছে ভিটামিন B2, জিঙ্ক, আরও অনেক উপাদান, যেগুলো কিনা আপনার যে বডিতে ফ্রি রেডিকেলসগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করতে সহায়তা করে। সাথে সাথে আপনি খেতে পারেন একটি ভালো তেল, যেমন হচ্ছে অলিভ অয়েল। স্ট্রেস কমাতে ভালো তেলের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি অত্যাধিক পরিমাণ যদি আপনি ট্রান্স ফ্যাট গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার বডিতে ফ্রি রেডিকেলের পরিমাণ বেড়ে যায়। আর ফ্রি রেডিকেলের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ কিন্তু বডিতে বেড়ে যায়। সেই ক্ষেত্রে এই খাবারটা কিন্তু আপনার স্ট্রেসের পরিমাণকে বাড়িয়ে দিচ্ছে। কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট যদি আপনি গ্রহণ করেন, তাহলে কিন্তু উল্টো ইফেক্ট হচ্ছে। আপনি কিন্তু খুব ভালো একটি তেল আপনার খাদ্য তালিকায় ইনকর্পোরেট করবেন। প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি যে ভেজিটেবল অয়েল ইউজ করছেন, সেখানে সয়াবিন অয়েলের পরিবর্তে আপনি মাঝে মাঝে অলিভ অয়েল, সরিষার তেল, সানফ্লাওয়ার তেল, তিলের তেল, এগুলো কিন্তু অল্টারনেটিভ আকারে নিয়ে আসতে পারেন। নারিকেল তেল হচ্ছে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড যুক্ত একটি একমাত্র এমসিটি অয়েল, যেটাকে আমরা বলি নারিকেল তেল। এই নারিকেল তেল আপনার খাদ্য তালিকায় আপনি ইনকর্পোরেট করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ট্রেসের পরিমাণ কমে আসবে। প্রকৃতিতে কিছু কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু আমাদের সহায়তা করে স্ট্রেস কমাতে। তার মধ্যে অন্যতম হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তিতো শাকযুক্ত এই ডার্ক চকলেট যদি আপনি খাদ্য তালিকায় রাখেন, তাহলে আপনার অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ কমে আসে, আপনার স্ট্রেস হরমোনগুলোর কার্যক্ষমতা বেড়ে যায়, তখন কিন্তু আপনার স্ট্রেসের পরিমাণ কমে আসে।
রাত জেগে থাকলে অনেক সময় আমাদের কিন্তু স্ট্রেস বডিতে এমনিই বেড়ে যায়, তাই চেষ্টা করবেন পরিমিত পরিমাণ ঘুমানোর সাথে সাথে পরিমিত পানি পান করার জন্য। কারণ আপনার বডি যখন ডিটক্সিফাই হওয়া শুরু করবে তখন কিন্তু আপনার মেইন উপাদান হচ্ছে ওয়াটার। এই ওয়াটার বা পানি যদি আপনার পর্যাপ্ত পরিমাণে দেহে সঞ্চিত অবস্থায় না থাকে, আপনার অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ বেড়ে যাবে। তাই পর্যাপ্ত পরিমাণ পানি একটু পরপর যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার স্ট্রেসের মাত্রা কমে আসবে। ঘুমের সাইকেল ঠিক করার ক্ষেত্রে রেগুলার নির্দিষ্ট বেসিসে পানি পান করাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ আপনি যদি রাতের দিকে বেশি পরিমাণ পানি পান করেন, অনেকেরই দেখা যায় ওভার একটি ব্লাডার থাকে, যার কারণে ঘন ঘন প্রস্রাব করতে রাতের বেলা ঘুম থেকে উঠতে হয়। সেই ক্ষেত্রে স্ট্রেসের পরিমাণটা কিন্তু বডিতে বেড়ে যাচ্ছে। তাই আপনার চিন্তা করতে হবে যে আপনি কিভাবে পানি পান করলে আপনার এই অক্সিডেটিভ স্ট্রেসটা কমে আসবে। তো সেই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে নিয়মিত রেগুলার ওয়াইজ একটা নির্দিষ্ট পানি পান করার একটা রুটিন তৈরি করতে হবে। সাথে সাথে আরও একটি খাবার রয়েছে প্রকৃতিতে পাওয়া যায়, সেটি হচ্ছে রসুন। কাঁচা রসুন অথবা রান্নায় ব্যবহৃত রসুন, আপনি যে কোনো রসুনই যদি আপনি 1 কোয়া রসুনের আচার নিতে পারেন অথবা আস্ত কাঁচা রসুন প্রতিদিন যদি খাদ্য তালিকায় রাখেন তাহলে কিন্তু আপনার অক্সিডেটিভ স্ট্রেস কমে আসবে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসাবে কাজ করে। অনেক সময় দেখা যায় স্ট্রেসের কারণে মানুষের প্রেশার হাই হয়ে যায়, তখন আমরা কাঁচা রসুন খেতে সাজেশন দিই। প্রতিদিনের দুপুরবেলার খাবারের সাথে যদি আপনি 1 কোয়া কাঁচা রসুন খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার প্রেশার নিয়ন্ত্রণের সাথে সাথে স্ট্রেস লেভেলও কমে আসবে। তাছাড়াও দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল এগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে। এখনকার যুগে ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলো আমাদের খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে এবং প্রকৃতির যে কাঁচা শাকসবজি, ফলমূল রয়েছে সেখান থেকে আমরা অনেকাংশেই দূরে চলে গিয়েছি। তাই খাদ্য তালিকায় সবুজ শাকসবজি, সালাদ এগুলো রাখলে আপনার স্ট্রেস লেভেল নিমিষেই কমে আসবে এবং সুস্থতা আপনার বাড়ির গোড়দরায় চলে আসবে। ম্যাম, ভালোবাসা দরকার হচ্ছে শারীরিকগত কারণে এবং মানসিকগত কারণে, অর্থাৎ দুটোর জন্যই কিন্তু ভালোবাসা দরকার। সেটি আসলে কেন? ভালোবাসার বিকাশটা কিন্তু একটা সন্তান যখন মাতৃ গর্ভে থাকে তখন থেকেই শুরু হয়। আস্তে আস্তে যখন সে পৃথিবীতে আসে, আস্তে আস্তে ছেলে হোক মেয়ে হোক, তার বিকাশটা বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম হয়। এখানে ওই যে ডিজায়ার আমরা বললাম, ইচ্ছা থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে এবং শারীরিক ও মানসিক সম্পৃক্ততা থাকতে হবে। যদি কোনো কারণে এই তিনটার কম্বিনেশন না হয় তাহলে বলা হয়ে থাকে, সিগমন্ড ফ্রয়েডই বলে গেছেন, তাহলে পরবর্তীতে সে ছেলে হোক মেয়ে হোক তার ব্যক্তিত্বের বিকাশে বৈকল্য তৈরি হবে, তার মানে ডিসঅর্ডার তৈরি হয়ে থাকবে। সেই ক্ষেত্রে তার যদি কোনো সম্পর্ক তৈরিও হয়ে থাকে কারোর সাথে, তাহলে দেখা যাবে যে এই সম্পর্কটা খুব বেশি দূর আগাবে না। সেই ক্ষেত্রে আমরা বলে থাকি ভালোবাসার রং বদলায়, এই ভালোবাসাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য শারীরিক ও মানসিক সম্পৃক্ততা বিকাশের জন্য হলেও আমাদের ভালোবাসাটা একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এটা প্রয়োজন। তা না হলে আদারওয়াইজ সেটাকে আমরা বলি, মানসিক রোগ বিশেষজ্ঞরা সেটাকে বৈকল্য বা ডিসঅর্ডার বা ডিজিজ হিসেবে আইডেন্টিফাই করি। ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল আপনার জন্য এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ স্টুডিওর সবাইকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মলদ্বারের কমন সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে পায়খানা করার সময় তার ব্যথা হয়। আচ্ছা, পায়খানা করার সময় তার রক্ত যায়, অথবা পায়খানার রাস্তা কোনো অংশ দিয়ে একটু পুজ বের হচ্ছে বা একটু পানির মতো বের হচ্ছে, অথবা পায়খানা করার সময় পায়খানাটা তার ক্লিয়ার হয় না, মনে হয় যে পায়খানাটা আবার রয়ে গেছে। আর পায়খানার ক্ষেত্রে যে রক্ত যায়, কারো টাটকা রক্ত যায়, কারো কালচে রক্ত যায়। সাধারণত এই ধরনের সমস্যা নিয়ে, এছাড়া কোষ্ঠকাঠিন্য তো একটা কমন প্রবলেম আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।